Hello student, welcome back with another lecture. Today we are going to discuss about the simple pendulum বা সরল দোলক। ইতিপূর্বে আমরা স্প্রিং এর ক্ষেত্রে টাইম পিরিয়ড কিন্তু আমরা দেখে এসেছি, সে শ্রেণী সমবায় হোক বা সমান্তরাল সমবায় হোক না কেন, t = 2π√m/k। আজকে আমরা দেখব সিম্পল পেন্ডুলাম। দিস ইজ সিম্পল পেন্ডুলাম। এটাকে বলবো আমরা পয়েন্ট অফ সাসপেনশন। পয়েন্ট অফ সাসপেনশন এটাকে বলবো আমরা বব। যখন এই পেন্ডুলামটা দুলবে, জাস্ট দুলবে, তখন সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড t = কত হবে আজকে সেটা নির্ণয় করব। আর পাথ অবশ্যই স্ট্রেট লাইন হবে, পাথটা কখনোই কার্ভ হয়ে যাবে না। এই পয়েন্ট অফ সাসপেন্সের ক্ষেত্রে অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট হবে সেটা কিন্তু খুব ছোট ক্রিয়েট হবে। যদি অ্যাঙ্গেলটা বড় হয়ে যায় তাহলে কি আমাদের পাথ কিন্তু কার্ভ হয়ে যাবে। সেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে শুধু SHM ছিল, যার পাথ কি হবে স্ট্রেট লাইন। তাহলে আমরা ইতিপূর্বে দেখে এসেছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে t = 2π√m/k। তার আগে দেখেছিলাম t = 2π/ω। সেখান থেকে আমরা স্প্রিং এর ক্ষেত্রে t = 2π√m/k পেয়েছিলাম। আজকে দেখব সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে। তো সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে t = আমাদের আসে 2π√L/g। এই ইকুয়েশন প্রমাণ করার জন্য আমাকে শর্ত আছে, কিছু শর্ত জানতে হবে। যেমন একটা শর্ত বললাম যে পাথ যেটা হবে সেটা অবশ্যই কি হবে স্ট্রেট লাইন। এটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন, এটা হচ্ছে আমাদের বব, যার মাস ধরবো আমরা m। এই ক্ষেত্রে পজিটিভ এক্সট্রিমে নিয়ে গেলাম এইখানটায়, এই ক্ষেত্রে নেগেটিভ এক্সট্রিমে আমরা নিয়ে গেলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই থিটার মান সব থেকে বেস্ট হচ্ছে 5 ডিগ্রির ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম যদি আমরা যাই তাহলে <10 ডিগ্রি। 10 ডিগ্রি থেকে যদি বেশি করে দিই তাহলে কি এক্সট্রিম পয়েন্টে এখানে চলে আসবে, এই ক্ষেত্রে এখানে চলে আসবে। পাথ যেটা হবে সেটা আমাদের কার্ভ হয়ে যাবে, কার্ভ। কিন্তু আমরা SHM এ কি ইকুয়েশন পড়েছি, f = -kx, f এর পাওয়ার 1 x এর পাওয়ার 1। তাহলে যদি পাওয়ার 1 থাকে তাহলে আমাদের স্ট্রেট লাইন গ্রাফ এসছে, আমরা ইতিপূর্বেও কিন্তু দেখেছি। তাহলে প্রথম শর্ত হচ্ছে t = 2π√L/g প্রমাণ করার জন্য প্রথম শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে থিটার মান <10 ডিগ্রি, বা আমরা বলতে পারি ভেরি স্মল। যদি ভেরি স্মল না হয় তাহলে t = কিন্তু অন্য গল্প হয়ে যাবে। যেহেতু থিটা খুব ছোট, তাহলে যে পাথ বা স্ট্রেট পাথ যেটা হবে সেটা কিন্তু অবশ্যই কি হবে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হবে তখনই কিন্তু কি করবে SHM ফলো করবে, কারণ এই ইকুয়েশন হচ্ছে দিস, f এর পাওয়ার 1 x এর পাওয়ার 1। তাহলে যেটা পাথ পাবো সেটা অবশ্যই সরল রৈখিক পাবো বা স্ট্রেট লাইন পাবো। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে থিটার মান কি হতে হবে, খুবই ছোট হতে হবে। তাহলে এখন আমরা দেখি t = 2π√L/g কি করে আসে বা কিভাবে প্রমাণ করি দেখি। তাহলে চলি, এই ববের মাস হচ্ছে m, এই ডিস্টেন্সটাকে আমরা নর্মালি ধরবো x, যে টান টান তার আছে ঝুলছে সেটাকে ধরবো আমরা নর্মালি l, আর এই হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি যদি দেখি তাহলে আমি দিস এই হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে l, আর এই হচ্ছে আমাদের ডিস্টেন্স x পরিমাণ। তাহলে বস্তুর ভর এই অবজেক্টটা যদি এখানে আসে তাহলে বস্তুর ভর mg এই বরাবর কাজ করবে, কারণ আমি মাস কি নিয়েছি m নিয়েছি, এই ববের মাস m নিয়েছি, তাহলে mg এই বরাবর কাজ করবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কি হবে থিটা। তাহলে আমরা জানি এই বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে mg cos থিটা, ভেক্টর বিভাজন, আর তার পারপেন্ডিকুলারে যেটা আসবে সেটা হচ্ছে mg sin থিটা। এর এগেনস্টে যেহেতু দড়ি আছে সেহেতু টান টান তার কাজ করবে, তাহলে t = mg cos থিটা পরস্পরকে প্রশমিত করে দেবে। t = mg cos থিটা হবে, পরস্পর কি করবে প্রশমিত করে দেবে, mg cos থিটা পরস্পরকে প্রশমিত করে দেবে। তাহলে এই যে mg sin থিটা আছে, mg sin থিটার জন্যই পেন্ডুলামটা আমাদের দুলছে। তাহলে এই ফোর্সের জন্যই কি হচ্ছে দুলছে, যার জন্য আমরা পাবো টাইম পিরিয়ড। তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, তাহলে এই পথটা কি হবে, যেহেতু কি থিটার মান থিটা ভেরি স্মল, তার জন্য আমরা পাথ যেটা পাবো সেটা পাবো স্ট্রেট লাইন। তাহলে এই গল্পটাকে যদি আমি এখানে দেখি তাহলে এটা হচ্ছে কি
থিটা এই ডিস্টেন্সটাকে আমরা বলেছিলাম এল, আর এই ডিস্টেন্সটা হচ্ছে দিস, তাহলে এই ডিস্টেন্সটা আমরা বললাম এক্স। তাহলে আমরা পড়ে এসেছি, আমরা যেটা সূত্র জানি যে বৃত্তচাপ ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু কোণ। তাহলে এই ক্ষেত্রে যদি দেখি তাহলে এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু লিখতে পারি এল থিটা। এখান থেকে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই এল। পারা যায়? পারি। তাহলে এই স্ট্রাকচারটাকে যদি এই পেন্ডুলামটা পুরো পথ যদি পুরোটাই ঘুরতো তাহলে কি করতো, একটা বৃত্ত, তাহলে তার রেসপেক্টে আমি এইটুকু কনসিডার করেছি। তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু পেলাম এক্স বাই এল। তাহলে এখানে ভেক্টর উপাংশ এমজি কস থিটা পরস্পরকে কি করবে, প্রশমিত করে দেবে, ফলে এর গল্প আসবে না। তাহলে বস্তুটা যার জন্য দুলবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আমি বলতে পারি এফ ইকুয়াল টু মাইনাস এমজি সাইন থিটা। কারণ কি, এটা ছিল মেইন পজিশন বা এটা ছিল মেইন পজিশন থেকে পজিটিভ এক্সট্রিমে যাচ্ছে, তাহলে এক্স হচ্ছে সামনের দিকে, তার এগেনস্টে একটা বল কাজ করছে, সেটাই হচ্ছে এমজি সাইন থিটা। যেহেতু আমি এখান থেকে এখানে যাচ্ছি তাহলে এটা পজিটিভ নেবো, এখান থেকে এখানে পজিটিভ নেবো, তাহলে তার এগেনস্টে কাজ করছে ফোর্সটা, তাই জন্য আমি কি নিলাম মাইনাস এমজি সাইন থিটা। বা আমরা দেখেছি কোনো একটা পেন্ডুলাম বলি বা স্প্রিং বলি যদি সামনের দিকে নিয়ে যায় এক্স পরিমাণ, তার এগেনস্টে একটা ফোর্স কাজ করে, সেটাকে বলি প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স। এই ক্ষেত্রে সেই প্রত্যানয়ক বলটাই হচ্ছে এমজি সাইন থিটা, যার জন্য বস্তুটা দুলছে। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস এমজি সাইন থিটা। আর যেহেতু এই পেন্ডুলাম কি হচ্ছে এসএচএম করছে, যেহেতু কি এই পেন্ডুলামটা এসএচএম করছে, তাহলে এফ ইকুয়াল টু আবার কি বলতে পারি, এফ ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস কে এক্স। তাহলে এই ক্ষেত্রে বসিয়ে দিই মাইনাস কে এক্স ইকুয়াল টু মাইনাস এমজি সাইন থিটা। এবার কথা হচ্ছে যে থিটা হচ্ছে কি খুবই ছোট, থিটা হচ্ছে ভেরি স্মল। যদি থিটার মান খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা বলতে পারি সাইন থিটা নিয়ার ইকুয়াল টু থিটা, সাইন থিটা নিয়ার ইকুয়াল টু থিটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, মাইনাস কে এক্স ইকুয়াল টু মাইনাস এমজি থিটা। আর ইতিপূর্বে আমরা থিটার মান কিন্তু বের করে এসেছি, বের করেছি। তাহলে কত হবে, মাইনাস কে এক্স ইকুয়াল টু মাইনাস এমজি, থিটার মান হচ্ছে এক্স বাই এল, তাহলে আমরা পাবো এক্স বাই এল। তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট পাচ্ছি আমরা কে ইকুয়াল টু এমজি বাই এল। গট ইট? এবার হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। আমরা তো জানি উই নো টি ইকুয়াল টু 2π√m/k। এবার সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে বা সরল দোলকের ক্ষেত্রে আমরা কে এর মান পেয়ে গেছি, এই কে এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে আলটিমেট 2π√m/k এর পরিবর্তে কি লিখবো, mg/l। তাহলে এলটা উপরে চলে যাবে, তাহলে এম ক্যান্সেল, তাহলে আলটিমেট টি ইকুয়াল টু আমরা কি পেলাম 2π√l/g। তাহলে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের ক্ষেত্রে থিটার মান খুব ক্ষুদ্র হতে হবে, তার রেসপেক্টেই আমরা কি পাবো, টি ইকুয়াল টু 2π√l/g। কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার দেখব যে টি ইকুয়াল টু 2π√l/g ইফেক্টিভ। তো জি ইফেক্টিভ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর জি প্লাস ভেক্টর এ। ঠিক আছে, আমি বলছি কি করে আসছে, ঠিক আছে। তাহলে আমরা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে দেখলাম যে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π√l/g। এবার আমরা যদি বাড়িতে দোলন আছে বা দোলনা আছে, দোলনায় কি হচ্ছে, একজন বসে আছে একজন দাঁড়িয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি রূপ হবে টাইম পিরিয়ড বসে থাকার ক্ষেত্রে বেশি হবে না দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে বেশি হবে, বা যদি বসে থাকি বা কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি পড়ে যাওয়ার ঝুঁকি কার ক্ষেত্রে বেশি হবে, সেটাই আমরা এখন দেখতে চলেছি। তাহলে আমরা যদি দেখি জাস্ট একটা এক্সাম্পল, দিস ইজ দোলন, আর একটা
তাহলে এই ক্ষেত্রে অবজেক্টটা কি আছে, নর্মালি বসে আছে। এই ক্ষেত্রে অবজেক্টটা ধরলাম দাঁড়িয়ে আছে। তাহলে কোন ক্ষেত্রে টাইম পিরিয়ড বেশি হবে, কোন ক্ষেত্রে কম হবে সেটাই দেখব। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা ডিপেন্ড করবে সেটা t=2π√/, যেটা কমন আলটিমেট ডিপেন্ড কি করছে, এল লেন্থ, এই যে ফিক্স পয়েন্ট থেকে লেন্থ। তাহলে লেন্থ আমরা কতটা নেব, এই ক্ষেত্রে লেন্থ কতটা নেব, কারণ বাকি টার্মগুলো তো এই ক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা লেন্থ কোনটা কনসিডার করব। তাহলে যে অবজেক্টটা বসে আছে তার সেন্টার অফ মাস দেখব আমরা। যে অবজেক্টটা বসে আছে তার সেন্টার অফ মাস আমি এখানে দেখলাম। তাহলে আমাদের লেন্থ হবে দিস। এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে অবজেক্টটা দাঁড়িয়ে আছে, তাহলে সেন্টার অফ মাস হচ্ছে এই বরাবর। তাহলে এই ক্ষেত্রে এল হচ্ছে এইটুকুটা, আগের ক্ষেত্রে ছিল পুরোটা, এই ক্ষেত্রে এইটুকুটা। তাহলে আমরা যদি লক্ষ্য করি t আমরা কি জানি 2π√L/g। এই ক্ষেত্রে কি হয়েছে, যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, এটা তো বসে আছে, এটা দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রে কি হয়েছে, এল এর মান কিন্তু ছোট হয়ে গেছে। এল যদি ছোট হয়, এল যদি ডিক্রিজ করে তাহলে কি করবে, টি আমাদের ডিক্রিজ করবে। কি বললাম, এল যদি ডিক্রিজ করে তাহলে টি আমাদের কি হবে, ডিক্রিজ করবে। টি ডিক্রিজ করার অর্থ, যদি টি আগে যদি আমরা আমাদের টাইম নিত 4 সেকেন্ড, তাহলে এই ক্ষেত্রে আমাদের টাইম কত নেবে, ডিক্রিজ করছে, মানে কমছে, মানে 2 সেকেন্ড নেবে বা 3 সেকেন্ড নেবে। তাহলে আলটিমেট কি হচ্ছে, দোলনের যে স্পিড ছিল সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আবার আমরা জানি, কি জানি, t=2π/ω। টি এর মান যদি কমে যায় তাহলে ওমেগার মান বৃদ্ধি পাবে। ওমেগার মান বৃদ্ধি পাওয়া মানে কি, ভেলোসিটি বৃদ্ধি পাওয়া। তাহলে এর তুলনায় এর কিন্তু ভেলোসিটি বা দোলন যেটা দুলছে সেই স্পিডটা কিন্তু বৃদ্ধি পাবে, ওমেগা কিন্তু বৃদ্ধি পাবে, যার জন্য এই ক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা নর্মালি প্র্যাকটিক্যালি দেখেছি যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ দোলনায় দুলতে থাকে তাহলে তার পড়ে যাওয়া বা আমরা পড়ে যেতে নর্মালি দেখেছি। তার কারণ হচ্ছে দিস, যেহেতু এল ছোট হয়ে যায় এই ক্ষেত্রে, তার জন্য কি যায়, টাইম পিরিয়ড কমে যায়। টাইম পিরিয়ড কমে যাওয়া মানে কি, ওমেগা বৃদ্ধি পেয়ে যাওয়া, মানে স্পিড কি হচ্ছে, আরও বৃদ্ধি পেয়ে যায়, যার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না নর্মালি। গট ইট। নেক্সট চলি লিফটের গল্প। লিফটের মধ্যে যদি পেন্ডুলাম রেখে লিফটটাকে আমি যদি উপরে তুলি তাহলে সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে। ওকে, তাহলে এখন আমরা লক্ষ্য করব লিফট। লিফটের মধ্যে যদি আমি একটা পেন্ডুলাম দিয়ে দিই, দিস ইজ লিফট, এই লিফটের মধ্যে আমি একটা এম ভরের পেন্ডুলামকে দুলিয়ে দিলাম বা টাঙিয়ে দিলাম, আর এই লিফটটা যদি এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে তাহলে সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড আমাদের কত হবে তা নির্ণয় করো। 1 নাম্বার, কিনলাম একটা লিফটের উপরে ছাদের সঙ্গে আমি কি করেছি, একটা পেন্ডুলাম ঝুলিয়ে দিয়েছি এবং লিফটটা এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, যদি ওঠে তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড কত হবে তা নির্ণয় করব। ঠিক আছে, এবার লিফট কিন্তু এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। আমরা জানি বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে, mg। এবার এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, তাহলে কি দেখব, যেহেতু এটা নন ইনার্সিয়াল ফ্রেম, নন ইনার্সিয়াল ফ্রেম, এবার নন ইনার্সিয়াল যদি ফ্রেম হয়, নন ইনার্সিয়াল মানে হচ্ছে কি, এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। নন ইনার্সিয়াল ফ্রেম, অজড়তীয় নির্দেশতন্ত্র, এটা কিন্তু জড়তীয় নির্দেশতন্ত্র নয়, অজড়তীয়, কারণ একটা ত্বরণ আছে, ত্বরণের লিফটটা উপরে উঠছে। যদি ওঠে তাহলে এই ক্ষেত্রে একটা অলিক বল বা সুইডো ফোর্স কাজ করে, অলিক বল বা সুইডো ফোর্স কাজ করে। এবার সুইডো ফোর্স কোন ডাইরেকশনে কাজ করবে, সবসময় যে ত্বরণটা যাচ্ছে উপরের দিকে তার এগেনস্টে একটা বল কাজ করে, সেটা হচ্ছে অলিক বল। ঠিক আছে, এ ত্বরণ নিয়ে উপরের দিকে যাচ্ছে তাহলে অলিক বল যেটা হবে সেটা নর্মালি নিচের দিকে কাজ করবে। জাস্ট একটা এক্সাম্পল দিই, একটা চলন্ত বাস চলছে, একটা চলন্ত বাস চলছে, এখানে একজন বসে আছে, হঠাৎ এখানে ড্রাইভার হঠাৎ ব্রেক করলো। ব্রেক করা মানে কি, মন্দন ক্রিয়েট হয়েছে, যেদিকে চলছিল ব্রেক করা মানে তার এগেনস্টে এ কিন্তু এই দিকে ক্রিয়া করেছে বা মন্দন হয়েছে, তাহলে আমরা সামনের দিকে কি করি, ঝুঁকে পড়ি। যখনই হঠাৎ ড্রাইভার চলতে যে হঠাৎ ব্রেক মারবে তখন আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি। এই যে সামনের দিকে ঝুঁকে পড়ছি, কার জন্য ঝুঁকে পড়ছি, যার জন্য ঝুঁকে পড়ছি সেটা হচ্ছে অলিক বল।
তাহলে ব্রেক আমাদের অ্যাপ্লাই হয়েছে, মানে বন্ধন অ্যাপ্লাই হয়েছে আমাদের এই সাইডে, আমরা সামনের দিকে ঝুঁকে পড়ছি। তাহলে অ্যাসেলারেশন যেদিকে হবে তার এগেনস্টে কিন্তু অলিক বল কাজ করে। তাহলে এই ক্ষেত্রে দেখব আমরা যে এই ক্ষেত্রে এমজি তো কাজ করছেই, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একটা অলিক বল কাজ করছে। অলিক বল এমজির সঙ্গে সঙ্গে নিচে কি কাজ করছে, একটা অলিক বল কাজ করছে, সেটা হচ্ছে এম এ। ঠিক আছে, সবসময় উল্টো ভাবে কাজ করবে। সেম ভাবে এই অবজেক্টটা বা এই পেন্ডুলামটা যদি এখানে আসে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সেম ভাবে আমাদের গল্প, তাহলে এই বরাবর কি কাজ করবে, এই অ্যাঙ্গেল অবশ্যই থিটা হবে আগের মতোই। তাহলে এই ক্ষেত্রে এম জি প্লাস এ হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা থিটা, তার জন্য কি লিখবো, এম জি প্লাস এ কস থিটা। তার এগেনস্টে আমাদের কি কাজ করবে, টি কাজ করবে। তাহলে টি ইকুয়াল টু কী করবো, এম জি প্লাস এ কস থিটা। পরস্পরকে কি করবে, প্রশমিত করবে। তাহলে এর জন্য কোনো গল্প হবে না, যা গল্প হবে এই ডাইরেকশন আমরা কি পাবো, এম জি প্লাস এ সাইন থিটা। আগের ক্ষেত্রে এম জি সাইন থিটা পেয়েছিলাম, এই ক্ষেত্রে এম জি প্লাস এ সাইন থিটা। এর জন্য কি হবে, বস্তুটা দুলবে বা পেন্ডুলামটা দুলবে, যার জন্য আমরা এই ক্ষেত্রে টাইম পিরিয়ড নর্মালি পাওয়া। তাহলে কি এই ক্ষেত্রে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস এম জি প্লাস এ সাইন থিটা। কেন মাইনাস নিলাম, কারণ আমরা মেইন পজিশন থেকে এই দিকে যাব, কতটা, এক্স। এবার এই ক্ষেত্রে কি করছে, এসএসএম করবে, এই পেন্ডুলামটা কি করবে, এসএসএম করবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস কে এক্স ইকুয়াল টু মাইনাস এম জি প্লাস এ। এবার থিটার মানে এই ক্ষেত্রে কি হবে, থিটার মান খুব ক্ষুদ্র হবে, আগে কন্ডিশন বলেছি, নচেত আমরা টি ইকুয়াল টু 2π√L/g কনসিডার করতে পারি না। যেহেতু থিটা খুব ক্ষুদ্র, তাহলে আমরা কি বলতে পারি, সাইন থিটা নিয়ার ইকুয়াল টু থিটা। তাহলে এখানে থিটা লিখে দিই। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে কে এক্স এম জি প্লাস এ, থিটার জন্য আমি একটু আগেই লিখলাম এক্স বাই এল। এই লেন্থটা যদি এল হয় আর এই ডিস্টেন্সটা যদি এক্স, তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স বাই এল, ইতিপূর্বে আমরা দেখলাম। তাহলে এক্স এক্স ক্যান্সেল, তাহলে আমরা কি পেলাম, আলটিমেট কে ইকুয়াল টু পেলাম জি প্লাস এ বাই এল, জি প্লাস এ এল। এবার এখান থেকে আমরা টাইম পিরিয়ড বের করি, টি ইকুয়াল টু কত পাবো, 2π√L বাই, আচ্ছা দেখি, তাহলে এখানে একটা জিনিস ছুটেছে এম। তাহলে আমরা ফর্মুলা ইকুয়াল টু এম বাই কে, তাহলে কে এর মানটা বসিয়ে দিই, 2π√M বাই এম জি প্লাস এ বাই এল। তাহলে আলটিমেট এম এম ক্যান্সেল আউট, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম টি ইকুয়াল টু 2π√L বাই জি প্লাস এ। দিস ইজ দ্য অ্যান্সার, গট ইট, দিস ইজ দ্য অ্যান্সার। এই নিয়ে আমাদের সামনে আইআইটিতে কোশ্চেন এসেছে, আমি সলভ করছি। তাহলে আলটিমেট আমরা পেলাম টি ইকুয়াল টু 2π√L বাই জি প্লাস এ। আলটিমেট যদি শর্টকাট খুঁজি, নর্মালি ফর্মুলা কি, টি ইকুয়াল টু 2π√L বাই জি, কিন্তু যদি শর্টকাট খুঁজি দেখবো যদি জি আর এর ডাইরেকশন সেম হয়, মানে জি নিচের দিকে কাজ করছে, এই ক্ষেত্রে এও নিচের দিকে কাজ করছে, তাহলে কি করে দেবো, প্লাস করে দেবো। এই গল্পটাকে আমি বলছিলাম টি ইকুয়াল টু 2π√L বাই জি ইফেক্টিভ। ওকে, জি ইফেক্টিভ ইকুয়াল টু ভেক্টর জি প্লাস ভেক্টর এ। ভেক্টর দিয়ে দিলাম মানে কি, ডাইরেকশনের গল্প আমাদের চলে আসলো। তাহলে যখন কোনো লিফট এ ত্বরণী উপরে থাকবে, কোনো একটা পেন্ডুলাম এখানে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড 2π√L বাই জি প্লাস এ হবে। 2 নম্বর কেস হচ্ছে আমাদের এখানে এল লেন্থ বব, যেটা তার মাস হচ্ছে এম, এ ত্বরণ দিয়ে নিচের দিকে নামছে, তাহলে সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড কি হবে, সেই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড কত হবে। তাহলে কি, দিস ইজ পেন্ডুলাম, এমজি নিচের দিকে কাজ করছে,
এবার এই ক্ষেত্রে এই কি করছে, এ নিচের দিকে কাজ করছে, নন ইনার্সিয়াল ফ্রেম, তার এগেনস্টে একটা অলিক বল কাজ করবে, সেটা কি করবে, উপরে কাজ করবে। আশা করি বোঝা গেছে। সেম বাস ব্রেক করেছিল, তাহলে ব্রেকটা কি হচ্ছে, পিছনের দিকে অ্যাপ্লাই হচ্ছে, আমরা গিয়েছিলাম সামনের দিকে। সেম এই এ ত্বরণ নিয়ে যদি লিফটটা নিচের দিকে নামে, তাহলে কি অলিক বল যেটা আছে তার এগেনস্টে কাজ করবে, সবসময় বিপরীত। তাহলে আলটিমেট যেহেতু পরস্পর বিপরীত, তাহলে আলটিমেট আমরা কি পাবো, 2π√L/g-a। এই ক্ষেত্রে একই দিকে ছিল, তাই জন্য আমরা প্লাস নিয়েছিলাম। এই ক্ষেত্রে কি পরস্পর বিপরীত, তাই জন্য g-a পেয়েছে। ঠিক আছে, যদি আবার লিফটটা যদি a=g ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, তখন কি গল্প হবে, তাহলে এটা m, এটা হচ্ছে l, তাহলে এই কন্ডিশনে কি গল্প হবে, তাহলে দেখি। দিস ইজ পেন্ডুলাম দুলছে, নিচে কি কাজ করছে mg, উপরে কি কাজ করবে ma, এর পরিবর্তে এখন কি লিখবো g, তাহলে দুটাই তো সমান হয়ে যাচ্ছে mg, তাহলে g - g, তাহলে এটা আলটিমেট 0। যদি 0 হয় তাহলে t কত হবে, t কিন্তু ইনফিনিটি হবে বা নট ডিফাইন্ড হবে। এর কথার অর্থ, যখন g সমান ত্বরণ নিয়ে নিচের দিকে লিফটটা নামবে, তখন কি হবে, পেন্ডুলামের কোনো গল্পই হবে না। এই গল্পটাকেই বলবো গ্র্যাভিটি ফ্রি স্পেস। গ্র্যাভিটি ফ্রি স্পেস, পেন্ডুলাম এই মতো আছে, তাহলে g ত্বরণ নিয়ে লিফটে যদি নিচে নামে তাহলে এমনটাই থাকবে। যদি আমি এই পেন্ডুলামটাকে এই মতো করে দিই তাহলে এই মতোই নিচে নামবে, যদি এই পেন্ডুলামটাকে আমি এই মতো করে দিই তাহলে এই মতোই থাকবে, সে আর দুলবে না, কারণ টি ডিফাইন করা যাবে না, যেহেতু দুটো সমান হয়ে গেছে সেহেতু কি জি কাজ করছে না। তাহলে গ্র্যাভিটি ফ্রি স্পেস আমি যেমন করে রাখবো পেন্ডুলামটা তেমনভাবেই থাকবে। গট ইট? এখন এই কনসেপ্টের উপর একটা কোশ্চেন সলভ করি। তাহলে এখন আমরা লক্ষ্য করব IIT JEE 2005 যে কোশ্চেনটা নর্মালি এসেছিল। তো বলছে একটা সিম্পল পেন্ডুলাম আছে, সিম্পল পেন্ডুলাম হ্যাজ টাইম পিরিয়ড t1। বলছে একটা সিম্পল পেন্ডুলাম আছে যার টাইম পিরিয়ড বলছে t1, তাহলে t1 = আমরা জানি 2π√L/g হবে। দা বলছে দ্য পয়েন্ট অফ সাসপেনশন নাও মুভড আপওয়ার্ড, তাহলে দিস ইজ পয়েন্ট অফ সাসপেনশন, এই মতো একটা এম ভরের পেন্ডুলাম ছিল। বলছে মুভড আপওয়ার্ড মানে উপরের দিকে উঠছে, পয়েন্ট অফ সাসপেনশন উপরের দিকে উঠছে, ঠিক আছে। পয়েন্ট অফ সাসপেনশন নাও মুভড আপওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য রিলেশন y = kt², y = kt² where y is the vertical displacement। এই যে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার সরণের ইকুয়েশন যেটা বলছে সেটা হচ্ছে দিস। সরণের ইকুয়েশন আমাদের বলে দিয়েছে y = kt, কি বলছে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। এবার উপরে যাওয়ার ফলে আমাদের টাইম পিরিয়ডটা হচ্ছে আবার t2, উপরে যাওয়ার ফলে আমাদের টাইম পিরিয়ড এসেছে t2, তাহলে সেই ক্ষেত্রে বলছে রেশিও অফ t1²/t2² উইল বি, তাহলে কি হবে, তাহলে একটা বলছে পেন্ডুলাম ঠিক আছে, সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড বলছে t1। এবার বলছে যে পয়েন্ট অফ সাসপেনশন কি করছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে আপওয়ার্ড। এই ক্ষেত্রে আমাদের ত্বরণ বলেনি, কিন্তু আমাদের তো ত্বরণ লাগবে যেহেতু উপরের দিকে উঠছে, কিন্তু আমাদের বলেছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, উপরে ওঠার সরণের ইকুয়েশন কি সেটা কিন্তু বলে দিয়েছে। যেহেতু সরণ দেওয়া আছে, সরণকে যদি আমরা দুবার ডেরিভেটিভ করি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব, হ্যাঁ কি না। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে dy/dt করি তাহলে আমরা পেয়ে যাব কি v, তাহলে কে হচ্ছে কনস্ট্যান্ট, কে বেরিয়ে যাবে, তাহলে আলটিমেট 2kt হবে। এবার একে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, মানে বলছি dv/dt যদি করি তাহলে এই ক্ষেত্রে তো আমরা a পাবো, তাহলে a = কত হবে 2k t⁻1 - 1, তাহলে t⁻0 0 মানে 1, তাহলে a = আমরা পেলাম 2k। আবার বলছে k এর মান কত বলছে 1, তাহলে আলটিমেট k = যদি আমি 1 বসাই তাহলে আলটিমেট a = কি পাবো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে।
তাহলে আলটিমেট এখন পেলাম যে এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। যদি এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড একটু আগে দেখলাম যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই কি হবে জি প্লাস এ। কারণ এ উপরের দিকে উঠছে তাহলে অলিক বলের ফোর্স কি হবে নিচের দিকে কাজ করবে, মানে নিচের দিকে এমজি কাজ করবে, নিচের দিকে এম এ কাজ করবে। তাহলে তার আলটিমেটলি টি ইকুয়াল টু কি পাবো এল বাই জি এ। তাহলে এই ভ্যালুটাই আমাদেরকে বলছে T2। ঠিক আছে, তাহলে আর কোশ্চেনে আর একটা জিনিস দেওয়া ছিল যে জি ইকুয়াল টু আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কনসিডার করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমরা T1 পেয়ে গেলাম আর T2 পেয়ে গেলাম। সরণের ডিসপ্লে সমীকরণ দেওয়া ছিল, তাকে দুবার ডেরিভেটিভ করে আমরা এ পেয়ে গেলাম, আর এ আলটিমেট কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার যদি দেখতে যাই T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, তাহলে কি দেখবো 2 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, রুট ওভার আউট হয়ে যাবে, এল ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে কি থাকবে আলটিমেট আমাদের পড়ে থাকবে জি, আর এখানে পড়ে থাকবে জি প্লাস এ। তাহলে 10 প্লাস 2 নিচে 10, তাহলে আলটিমেট 12/10। তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে 6/5। তাহলে আমাদের টাইম পিরিয়ড যেটা রেশিও পাবো সেটা হচ্ছে 6/5, অপশন বি। গট ইট? খুব সুন্দর অঙ্ক। তাহলে যেহেতু এ ত্বরণ নিয়ে উপরে উঠছিল তাই জন্য আমরা কি লিখলাম, নিচে কি কাজ করবে, নিচে যদি দেখি তাহলে এমজি কাজ করবে আর একটা অলিক বল করবে, সেটা হচ্ছে এম এ। দুটো সমন্বয়ে টাইম পিরিয়ড আমাদের এল বাই জি প্লাস এ এসেছিল। তাহলে জাস্ট এটা বাই এটাই করলাম, দিয়ে চলে আসলাম। নেক্সট গল্প, যদি নেক্সট থিওরি নাম্বার 3, যদি আমরা লক্ষ্য করি একটা গাড়ির মধ্যে আমি কি রেখেছি, পেন্ডুলাম রেখে দিয়েছি। একটা গাড়ি, এই গাড়ির মধ্যে এই লেন্থ হচ্ছে এল, এই লেন্থ হচ্ছে এম, আর গাড়ি চলছে, গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, গাড়িটা এ ত্বরণ নিয়ে যদি সামনের দিকে যায়, এ ত্বরণ নিয়ে সামনের দিকে যায়, তাহলে পেন্ডুলাম যে দুলছে সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে? ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা যদি দেখি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি ইফেক্টিভ, আমাদের আলটিমেট জি ইফেক্টিভ বের করতে হবে। তাহলে এই পেন্ডুলামের ক্ষেত্রে কি দেখি, এই পেন্ডুলামের ক্ষেত্রে আমাদের নিচে কি কাজ করছে এমজি, এই পেন্ডুলামের ক্ষেত্রে নিচে কি কাজ করছে এমজি, বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তাহলে তার অলিক বল কি হবে, অলিক বল তার বিপরীত দিকে কাজ করবে, সেটা হচ্ছে এম এ। গট ইট? নিচে এমজি কাজ করছে, যেহেতু বস্তুটা সামনের দিকে যাচ্ছে তার তার এগেনস্টে অলিক বল কাজ করবে, তাহলে এম এ এই সাইডে কাজ করছে। তাহলে আমাদের গ্র্যাভিটি বা ত্বরণ নিয়ে গল্প আছে, তাহলে এমগুলোকে কি করি মিটিয়ে দিই। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই বরাবর জি কাজ করছে, এ বরাবর এ কাজ করছে, তাহলে আমরা ভেক্টর অনুযায়ী বলতে পারি, তাহলে জি নেট বা জি ইফেক্টিভ এই বরাবর কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা জি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা হচ্ছে জি ইফেক্টিভ। তাহলে জি ইফেক্টিভ কত হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। পিথাগোরাস লম্ব ভূমি অতিভুজ, তাহলে অতিভুজ সমান কি হয় রুট ওভার এ স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে জি ইফেক্টিভ এই ক্ষেত্রে দিস, তাহলে টি ইকুয়াল টু কত হবে 2 পাই রুট ওভার এল বাই জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এই যা ভ্যালু দেওয়া থাকবে সেটা আমরা বসিয়ে দেবো, ত্বরণের মান 4, 5 যাই থাকবে সেটা কিন্তু বসিয়ে দেবো। তাহলে আলটিমেট এই পেলাম। এবার কথা হচ্ছে যদি পর কোশ্চেন নাম্বার 4 বা 4 নাম্বার প্র্যাকটিস, কোনো গাড়ি ঘুরছে, ঠিক আছে, জুম জুম, এই হচ্ছে একটা গাড়ির মধ্যে এক্ষেত্রে পেন্ডুলাম লেখা আছে, আর এই হচ্ছে সেন্টার, এই রেডিয়াস, এখানে এই গল্পটা হচ্ছে আর আর গাড়িটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ভি ভেলোসিটি নিয়ে ব্যাংকিং বা বাঁক নিচ্ছে। এই ক্ষেত্রে গাড়িটার মধ্যে যদি আমি একটা পেন্ডুলাম রাখি সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড আমাদের কত হবে? তাহলে দেখি যখন গাড়িটা টার্ন করবে, ঘুরবে,
তাহলে রেডিয়াস বরাবর একটা ত্বরণ কাজ করে আমরা জানি, সেটাকে বলে আমরা এসি। এসি ইকুয়াল টু আমাদের কত হয়, ভি স্কোয়ার বাই আর, আমরা বৃত্তীয় গতিতে পড়েছি এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে গাড়িটা যখন টার্ন করবে তাহলে একটা অ্যাক্সেলারেশন সেন্টার বরাবর কাজ করে। তাহলে আলটিমেট যদি এই ক্ষেত্রে দেখি, নিচে কি কাজ করছে, পেন্ডুলাম মানে এমজি কাজ করছে, এসি কাজ করছে এই সাইডে। তাহলে এর এগেনস্টে অলিক বল কোন সাইডে কাজ করবে, এর এগেনস্টে অলিক বল কাজ করবে কিন্তু এসি এই বরাবর, বা এম এসি কাজ করবে ওই বরাবর, ঠিক আছে। অলিক বল সবসময় এর এগেনস্টে কাজ করবে। তাহলে আমাদের ত্বরণ নিয়ে গল্প, তাহলে সেম। তাহলে এই ক্ষেত্রে এ এবং জি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে আগের গল্পটাই, এই বরাবর আমরা কি পাবো, এই বরাবর পাবো জি ইফেক্টিভ, তার ভ্যালু কি হবে জি স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার, এসির মান আমরা বসিয়ে দেবো ভি স্কোয়ার বাই আর। তাহলে আলটিমেট কি পাবো, আলটিমেট পাবো জি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে ভি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে জি ইফেক্টিভের ভ্যালু হবে দিস। তাহলে জি ইফেক্টিভের ভ্যালু আমরা ওই ক্ষেত্রে এই বসিয়ে দেবো। তাহলে এই গল্প শেষ। আর একটা আমাদের কন্ডিশন বাড়ি কি থাকলো, নততল বরাবর, ঠিক আছে। তাহলে এখন আমরা লক্ষ্য করব নততল বরাবর যদি কোনো একটা পেন্ডুলাম দিস, এই যে নততল বরাবর আমরা যদি দেখি থিটা নতিকোণ, এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে। এখানে আমরা পেন্ডুলাম নর্মালি এইখানে পেন্ডুলাম দুলছে, এর ফলে যদি নিচে আসে গাড়িটা, তাহলে পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ড কত হবে সেটা আমরা কিন্তু আমরা লক্ষ্য করব। তাহলে এই ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হচ্ছে, দিস ইজ নততল, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। যদি আমি গাড়িটা যদি এই ক্ষেত্রে এখানে আসে, এই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এই বরাবর আমাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে নর্মালি কি এমজি, এই বরাবর আমরা যেটা জানি সেটা হচ্ছে এমজি কস থিটা। আলটিমেট এই বরাবর সামনের দিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এটা 90 মাইনাস থিটা, তাহলে আলটিমেট এটা হচ্ছে থিটা। তাহলে এখন গল্পটা হচ্ছে পেন্ডুলামের ক্ষেত্রে। এখন আমাদের আলটিমেট আমরা টি ইকুয়াল টু কত জানি, 2 পাই রুট ওভার এল বাই জি ইফেক্টিভ। জি ইফেক্টিভ কত হবে, যেহেতু বস্তুটা এই দিকে আসছে নিচের দিকে নামছে, তার এগেনস্টে কি হবে, একটা অলিক বল কাজ করবে যেটা হচ্ছে এম এ, এটা অলিক বল এম এ। এবার আমরা দেখি নর্মালি যদি জি এর গল্প বলি, তাহলে এই বরাবর আমাদের জি কাজ করছে, এই অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা। এই বরাবর কি কাজ করছে, এই বরাবর কাজ করছে জি কস থিটা। এই বরাবর আমাদের কি কাজ করছে, জি সাইন থিটা। তার এগেনস্টে অলিক বলের ক্ষেত্রে এই ত্বরণটা কত হবে, এর মান কত হবে, আগের ক্ষেত্রে যদি এ ত্বরণ নিয়ে যাচ্ছিল তাহলে তার এগেনস্টে এ কাজ করছিল, এবার নিচের দিকে কি ত্বরণ কাজ করছে, জি সাইন থিটা কাজ করছে, তাহলে তার এগেনস্টেও কি হবে, এর মান এই ক্ষেত্রে জি সাইন থিটাই হবে। আশা করি বুঝে গেছে। যখন এ ত্বরণ নিয়ে উপরে উঠছিল তাহলে আমরা কি ধরেছিলাম, নিচের দিকে অলিক বল সেটা হচ্ছে এম এ। তাহলে এই ক্ষেত্রে নিচের দিকে কি কাজ করে, জি সাইন থিটা ত্বরণ। আমরা জানি নততল বরাবর কোনো বস্তু যদি নিচের দিকে নামে তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ যেটা হয় সেটা হচ্ছে জি সাইন থিটা। তাহলে তার এগেনস্টে অলিক বল জি সাইন থিটা কাজ করবে। তাহলে আলটিমেট জি ইফেক্টিভ কত হবে, তাহলে জি সাইন থিটা এই ক্ষেত্রে ক্রস ওভার বাদ। তাহলে আলটিমেট আমাদের সিস্টেমে পড়ে আছে কি জি কস থিটা। তাহলে এই ক্ষেত্রে কত হবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি কস থিটা, ঠিক আছে। আবার আমি একবার বলি, কোনো একটা অবজেক্ট নিচের দিকে নামছে, নিচের দিকে নামা মানে কি জি সাইন থিটা ত্বরণ নিয়ে নিচের দিকেও নামছে। তাহলে কি কোনো বস্তুর ভর সবসময় কি সোজাভাবে এমজি নিচের দিকে কাজ করবে, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেল আমরা থিটা পাবো, তাহলে থিটা যে সাথে লেগে থাকবে তাহলে এমজি কস থিটা এমজি সাইন থিটা। এই পেন্ডুলামেরই নর্মালি গল্প হচ্ছে। তাহলে এই পেন্ডুলাম ছিল, এখানে কি হচ্ছিল, এমজি কাজ করছিল, আমি এম বাদ দিয়ে দিলাম কারণ আমাদের জি ইফেক্টিভ দরকার, জি এর গল্প। তাহলে জি, তাহলে এ বরাবর কি কাজ করছে, জি কস থিটা, নিচের দিকে কি কাজ করছে, জি
সাইন থিটা। যখন অবজেক্টটার নাম ছিল নিচের দিকে, তাহলে কি করে, কার জন্য নাম ছিল, যে ত্বরণটার জন্য নাম ছিল সেটা হচ্ছে জি সাইন থিটা। তার এগেনস্টে একটা ত্বরণ কাজ করবে অলিক বলের জন্য, অলিক বল তার এগেনস্টে এম এ কাজ করছে, তার জন্য কি ত্বরণটা কত হবে, সেম হবে জি সাইন থিটা। তাহলে জি সাইন থিটা আউট। তাহলে আলটিমেট সিস্টেমের মধ্যে যেটা ত্বরণ পড়ে আছে সেটা হচ্ছে জি কস থিটা। এই কনসেপ্টেই একটা কোশ্চেন হচ্ছে দিস, যে বলছে দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম লেন্থ হচ্ছে এল, length L, suspension from the roof of a vehicle which moves without friction down inclined plane of a inclination alpha। বলছে যে আলফা অ্যাঙ্গেল করে একটা গাড়ি কি হচ্ছে উইদাউট ফ্রিকশনের নিচের দিকে কিন্তু নামছে, এর লেন্থ হচ্ছে দিস আর এ হচ্ছে এম। যদি নামে তার ক্ষেত্রে টাইম পিরিয়ড আমাদের কত হবে, তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু কি জানি আমরা, 2π√L/, জি ইফেক্টিভ। এই ক্ষেত্রে জি ইফেক্টিভ কি পেলাম, সেম গল্প, এইদিকে এম এ কাজ করবে, এটা হচ্ছে এম জি সাইন থিটা, এ বরাবর এম জি কস আলফা হয়ে যাবে। এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, এটা আলফা হলে এই অ্যাঙ্গেল আলফা, তাহলে কি হবে এখানে এ ইকুয়াল টু আমরা কি পাবো, এখানে আলটিমেট এ ইকুয়াল টু জি সাইন থিটা, তাহলে এম জি সাইন থিটা। তাহলে এই বরাবর গল্প শেষ। তাহলে আমরা কি পাবো, আলটিমেট জি কস আলফা। তাহলে এখানে আমরা কি লিখবো, জি কস আলফা, সেম টু সেম ওই গল্প, ওখানে জি কস থিটা ছিল জি আলফা, তাহলে আলটিমেট আনসার 2π√L/জি কস আলফা। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী লেকচারে। তব তক কে লিয়ে ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ লাভ, পড়াশোনা করে যাও। ওকে, থ্যাংক ইউ।